শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, দেখছেন ওপেন দাস ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। দর্শক, বাংলাদেশে উত্তরায় ঘটে যাওয়া শোকের বিষয়টি পুরো মানুষকে স্তব্ধ করে দিয়েছে। এখন পর্যন্ত আমরা 19-এর অধিক নিহতের খবর পেয়েছি, 200-র অধিক দগ্ধ হয়েছে যারা হাসপাতালে কাতরাচ্ছে। কিভাবে এই ঘটনা ঘটলো? এটি কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত? এবং বাংলাদেশের কাছে কি ধরনের যুদ্ধ বিমান রয়েছে? তৌকির কিভাবে শেষ পর্যন্ত জীবন বাঁচাতে এই লড়াইটা চালিয়ে গেছে? সবকিছু মিলে আমাদের হাজারো প্রশ্ন তৈরি হয়েছে মনে, এবং আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব বাংলাদেশের একজন জনপ্রিয় মুখ। তিনি বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার, সাবেক এবং ফাইটার পাইলট এবং হারকিউলিস বিমান টেস্ট পাইলট, পাশাপাশি তিনি একজন পরীক্ষক, পাইলটদের জন্য পরীক্ষক এবং প্রশিক্ষক। আর জনপ্রিয় মুখ বলছি এই কারণে, তিনি সোশ্যাল মিডিয়াতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের একজন খুব উঁচু মানের অ্যাক্টিভিস্ট ছিলেন, যিনি গুম হওয়া থেকেও বেঁচে গেছেন। তিনি গুম হয়ে গিয়েছিলেন, পরবর্তী আল্লাহর অশেষ রহমতে ফিরে এসেছেন আমাদের মাঝে। আমরা সেই আমাদের প্রিয় ভাই ওয়াহিদুল নবীর সাথে আজকে সরাসরি সংযুক্ত হচ্ছি এই লাইভ সেশনে। আসসালামু আলাইকুম ওয়াহিদ ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম দেশবাসীকে এবং সমবেদনা আজকের এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা আহত এবং নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি রইল আমার সহমর্মিতা। ধন্যবাদ। আমাকে অনেকগুলো পরিচয় দিয়েছেন। এখনো দূরে এই যুক্তরাজ্যে বসেও বাংলাদেশ নিয়ে ভাবি, বাংলাদেশকে কখনোই চোখের আড়াল হতে দেয় নাই। আপনারাও আছেন। ইনশাল্লাহ আমরা সমস্ত বিপদ আপদ কেটে আবার ঘুরে দাঁড়াতে পারবো। ধন্যবাদ মাসুম ভাই আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ওয়াহিদ ভাই, আমি প্রথমে একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, তৌকিরের সঙ্গে যে ঘটনাটি ঘটলো এটা আসলে কিভাবে ঘটেছে, বা এটার দুর্ঘটনার কারণটা কি হতে পারে, বা কি হয়েছে আসলে? আপনি তো জানেন এই সম্পর্কে বিস্তারিত, একটু আমাদের দর্শকদের জানাবেন। না, বেসিক্যালি প্রাথমিক ইনফরমেশন আমার কাছে যতটুকু এসেছে, আমি আমার সহকর্মী বলেন বিমান বাহিনীর নিজস্ব সোর্স থেকে আমি যতটুকু জানতে পেরেছি, সো ফার ইটস জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। এবং এগুলা আপনার দেখেন, এখনই কংক্রিট কিছু বলা যাবে না, বিকজ আপনার যে কোনো এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশনে প্রাথমিকভাবে যেটা মানে দেখে বোঝা যায়, আবার ডেপথ অ্যানালাইসিস করলে হয়তো বা কিছুটা ভিন্ন হয়। সো এখন পর্যন্ত যেই জিনিসটা বোঝা যাচ্ছে যে দি অ্যাক্সিডেন্ট, কজ অফ অ্যাক্সিডেন্ট, মানে এই দুর্ঘটনার মূল কারণ বাইরে থেকে যতটুকু দৃশ্যমান ছিল সেটা ছিল এক ধরনের মেকানিক্যাল এবং টেকনিক্যাল ফেলিওর। এবং ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ও সব মানে সব শেষ পর্যন্ত চেষ্টা করেছে যে যতটুকু ভাবে জানমালের কম ক্ষতি করা যায়। এখন বাকিটা তো আল্লাহর ইচ্ছা ছাড়া আর কিছু বলা যায় না। যেটা দুর্ঘটনা হয়ে গিয়েছে, এখন আমরা হয়তো ফ্লাইট সেফটি যেটাকে বলে যে হাউ টু প্রিভেন্ট ইন ফিউচার, আমরা কিভাবে ভবিষ্যতে ক্ষয়ক্ষতি আরো কমানো যায় আর কি। সো দ্যাটস দি প্রিলিমিনারি আমাদের ধারণা। বিকজ আপনি এখনো কেউ কিন্তু কংক্রিট বলতে পারবে না যে অ্যাকচুয়াল কজ অফ অ্যাক্সিডেন্ট। আপনাকে শোনা যাচ্ছে না? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মানে এই যে বিমানটি আপনি বললেন যে F7, এটি তো অনেক আগের একটা বিমান, অনেক বলা যায় 90 সালের। 13 সালে শেখ হাসিনা এটা চীনের কাছ থেকে কিনেছে। সাম্প্রতিক সময় আমরা যেটুকু দেখেছি আমাদের প্রতিবেশী দেশগুলোতে তারা এই বিমান দিয়ে তারা কোনো প্রশিক্ষণ বা এই বিমান তারা ব্যবহার করে না। এরকম পুরনো একটি বিমান না, বা আমাদের, না। এটার আসলে পেছনে কারণটা কি? বাংলাদেশের কাছে কি এখনো যুদ্ধ বিমান, আধুনিক বিমান নেই? অ্যাকচুয়ালি ইনফরমেশনটা ঠিক না। F7 BGI খুবই অত্যাধুনিক একটা বিমান। 1990 সালে তৈরি হলো। ইভেন B-52 বম্বার অনেক আগে কিন্তু তৈরি হয়েছে। ঠিক আছে, অলমোস্ট লাইক 80s এর দিকে। তো এটা কিন্তু এখন মানে আপনার
ভেরি লেটেস্ট এবং ভেরি মানে অ্যাগ্রেসিভ বিমান বিমান F-7 BGI কিন্তু ভেরি সফিস্টিকেটেড ইন্টারসেপ্টর ফাইটার এয়ারক্রাফট। হ্যাঁ, মানে বাট আপনি 3G বলতে পারেন, হয়তো উইপেন ক্যাপাবিলিটি কম বা লো, মানে ওয়ার ক্যাপাবিলিটি কম, বাট ইটস এ ভেরি গুড ইন্টারসেপ্টর। ইভেন আমাদের তো স্ট্র্যাটেজিক মিলিটারি স্ট্র্যাটেজিটা হচ্ছে কিছু স্পেসিফিক টার্গেটকে করে। যেমন এখন ধরেন আমাদের বাংলাদেশের সাথে যদি মায়ানমারের কোনো কনফ্লিক্ট হয়, আমাদেরকে ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে একটা ইন্টারসেপ্টর পাঠাতে হবে ফর ডেটারেন্স। তো এবং F-7 BGI কিন্তু ম্যাক 2 প্লাস, এটা 90-এর দশকে কিন্তু খুবই জনপ্রিয়, মানে আপনার 2000 দিকে। সো হ্যাঁ, বলতে পারেন আমি হাই হাই ভ্যালু ইকুইপমেন্ট কিনতে পারেন, বাংলাদেশে কেনা উচিত এখন। বাট ইটস নট এ ব্যাড ফাইটার এয়ারক্রাফট, ইজ ভেরি গুড এয়ারক্রাফট। এবং ইন্ডিয়া থেকে চায়না, অহিত ভাই, ইন্ডিয়া চায়না। অহিত ভাই, এটাকে বলা হয় তৃতীয় প্রজন্মের বিমান, আমরা যেটুকু জানি, তাই তো? রাইট। কিন্তু আমার কাছে প্রশ্ন হলো, যখন পৃথিবী চলে গেছে পঞ্চম প্রজন্মে, তখন আমরা তৃতীয় প্রজন্মের বিমান দিয়ে আসলে কি করতে পারবো? এটা একটা ইভেন মানে জাপান, অবশ্য আমাদের। হ্যাঁ ঠিকই আছে, ইউর ভেরি রাইট। আপনার ওই যে জাপান অলরেডি 6th জেনারেশনও বের করে ফেলছে, ঠিক আছে। তো আমরা এখন 4th জেনারেশনের দিকে তাকিয়ে আছি, যে আমাদের এখন অ্যাটলিস্ট 4th জেনারেশনে যেতে হবে। তো যে যেমন J-10 থান্ডার অথবা যে আপনার চাইনিজ, আমার মনে হয় সম্ভবত বর্তমান সরকার একটা প্রজেক্ট বা interim government, I think they are thinking of going on fourth generation. যেমন কয়দিন আগে রিসেন্ট ওয়ারে আপনার J-10 কিন্তু ভালো ক্যাপাবল ছিল, আপনার ইভেন রাফায়েল থেকেও অনেক, তারা সুপিরিয়রিটি দেখিয়েছে। সো অ্যাকচুয়ালি আমাদের আরো আগে কেনা উচিত ছিল, কিন্তু যে পরিমাণ দুর্নীতি আর দুঃশাসন হয়েছে, ওই ওই টাকা দিয়ে কিন্তু আপনার কয়েকশো এরকম মানে প্লেন কিনতে পারতেন, অথবা একটা একটা স্কোয়াড্রন। হ্যাঁ, তখন তো কেউ চিন্তা করে নাই। সো এইটা হচ্ছে কি আমাদের এখন ওই গত 15 বছরের আপনার দুঃশাসনের কিছুটা তো আপনার ইফেক্ট আরো 5-7 বছর আপনার থাকবে, এবং এই দুর্ঘটনাগুলা আসলে ওগুলারও একটা আফটার ম্যাথ। কিছু বলার নেই। এখন বাকিটা হচ্ছে গিয়ে সামনে যারা ক্ষমতায় আসবেন বা বর্তমান সরকার, তারা কিভাবে ভাবছেন বাংলাদেশের সিকিউরিটি এবং সভরেন্টি নিয়ে। এবং আমরা কিন্তু এখনই 5th জেনারেশনে যাওয়ার মতো আমাদের ক্যাপাসিটি নাই, বা আপনি ফিনান্সিয়ালি বলেন আর ট্রেনিং বলেন, আপনাকে ধাপে ধাপে এগোতে হবে। আপনি এখন 4th জেনারেশন আনেন, ট্রেনিং দিয়ে বছর খানেকের মধ্যে আপনি তারপরে 5th জেনারেশনে চলে যান। এভাবেই আগাইতে হবে আর কি আমাদেরকে। অহিত ভাই, আরেকটা বিষয় জানতে চাই। আমাদের শত্রু বলতে কোন দেশটি আপনিও বোঝেন, আমিও বুঝি, যে দেশটির বিরুদ্ধে আপনি দীর্ঘ 16 বছর লড়াই করেছেন জীবন বাঁচাবার জন্য। তাদের কাছে কিন্তু পঞ্চম প্রজন্মের চলে এসছে। আর তাদের পাশে যদি আমাদের তৃতীয় প্রজন্মের, আমরা জানি আপনি বিমান বাহিনীর, আমাদের কাছে আছে F-7, আর আছে বোধহয় MiG-21। এই দুটোই MiG-29, মেবি 29 21 আছে না 9 আছে আমাদের কাছে। আমাদের MiG-29 আছে। বাট MiG-29 এখন কিন্তু ওই যে আপনার রাশিয়া এবং আপনার ইউক্রেন ওয়ারে কিন্তু ভালো পারফরমেন্স করছে। বাট আমরা আমরা MiG-29-এ আর যেতে চাচ্ছি না, বিকজ ইটস নট, আমাদেরকে এখন ওই যে চাইনিজ J-10 অথবা J-10C আছে, হ্যাঁ, আপগ্রেড ভার্সন J-10C। J-10C, আপনার আপনার 17 আছে। আপনি একটা প্রশ্ন করেছেন আমাদের শত্রুকে, আমাদের শত্রু লিখিত শত্রু। আমরা যখন মিলিটারিতে ছিলাম তখন আমরা শত্রু হিসেবে ভারতকেই নিয়েই আমাদের সমস্ত গবেষণা থাকতো, আমাদের সমস্ত এক্সারসাইজ প্ল্যানিং। আমাদের দ্বিতীয় শত্রু হচ্ছে মায়ানমার। আমাদের বলি যে সফট এনিমি অ্যান্ড হার্ড এনিমি। সো আমাদেরকে যদি হার্ড এনিমির সাথে কখনো কনফ্লিক্টে যেতে হয়, তাহলে আমাদের কিন্তু আমাদের কিন্তু আমাদের হার্ডওয়্যার, সফটওয়্যার বলে এভরিথিং, আমাদেরকে আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। হ্যাঁ, তো এখন আমাদের যে মনোবল, সেটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি। বাট আমাদেরকে মিলিটারিতে আপগ্রেড করতে হবে।
আপনার এখন দেখেন পৃথিবী কিন্তু চলে গেছে ড্রোন সোয়াম টেকনোলজিতে, মানে আপনি একসাথে 200-300 ড্রোন পাঠাবেন, এনিমির আপনার গ্রাউন্ড ফোর্স দুর্বল করে দিবেন, তারপরে আপনার ফাইটার জেট এঙ্গেজ করবেন বা মিসাইল সিস্টেম এঙ্গেজ করবেন। সো এখন আমাদেরকে কিন্তু অল্প আর্সেনাল দরকার, বা টেকনোলজিক্যালি আমাদেরকে অনেক আরো দূর এগিয়ে যেতে হবে। এই যে যে বিষয়টা ঘটে গেল, এখান থেকে আপনি দুটো জিনিস আমাকে একটু বলেন তো, যে এখানে আমাদের সরকারের ব্যর্থতা আছে কিনা, এক নাম্বার। আর বিগত 16 বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, তিনি প্রচুর প্রচুর বাজেট দেখিয়েছেন আমাদেরকে। বিমান বাহিনীর আসলে শেখ হাসিনার 16 বছরে কি উন্নয়নটুকু হয়েছে, নাকি উন্নয়নের নামে পুরো বাজেটটাই মুজিব পরিবারের পকেটে চলে গেছে? আপনার কি মনে হচ্ছে? দিস দুর্নীতির কথা যদি আপনি বলেন, তাহলে আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাবো। বিগত বিমান বাহিনী প্রধান, ওনার নামে কয়েক হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসছে। তাহলে উনি ধরেন আমার বিমান বাহিনীর জন্য আপনার 2,000 কোটি টাকা বাজেট বা 10,000 কোটি টাকা বাজেট, তার মধ্যে যদি একজন বিমান বাহিনী প্রধানই আপনার 2,000 কোটি টাকা চুরি করে ফেলে বা আপনার করাপশন করে, তারপরে বিমান বাহিনীর আপনার সমস্ত কন্ট্রাক্ট বা সাপ্লাই আপনার দেখভাল করতো তারেক সিদ্দিকী, জেনারেল তারেক সিদ্দিকী, মাফিয়া ডন। তো আপনি মনে করেন যে আহ, এই যে যারা এতদিন বিমান বাহিনীতে দেশপ্রেমিক যারা কাজ করেছে, তারা তো অনেক লিমিটেশনের মধ্যে কাজ করেছে। কারণ আপনার যেই স্কোয়াড্রনে আপনার হয়তো আহ 50টা স্পেয়ার থাকার কথা, সেখানে হয়তো স্পেয়ার পেয়েছে ওরা দুর্নীতির কারণে 10টা। মানে আপনার 1/4 অফ দ্য স্ট্রেংথ আপনার এই দুর্নীতি খেয়ে ফেলেছে। আপনার যদি সুশাসন থাকতো, দুর্নীতিমুক্ত সামরিক বাহিনী থাকতো, তাহলে আমি বলছি না দুর্ঘটনা কিন্তু দুর্নীতির কারণে বা প্রশাসনের কারণে, কারণ দুর্ঘটনাটার হবেই, বা টেকনিক্যাল কারণে হতে পারে। কিন্তু আপনি যদি সবসময় প্রপার মেনটেনেন্স, সাপোর্ট, ভালো ইকুইপমেন্ট আপনি যদি সবসময় অপারেট করেন, অবশ্যই দুর্ঘটনা কমে আসবে, পারফরমেন্স বাড়বে, আমাদের এই যে জীবনগুলা বাঁচত হয়তো। বা যদি আপনি ভালো আরো ইকুইপমেন্ট করতেন, আজকে এই জায়গায় F7 এর জায়গায় না হয়ে যদি J10 হয়তো, হয়তো এই ধরনের দুর্ঘটনা এখানে আর ঘটতো না। সো অবশ্যই এটা, আমি বর্তমান সরকারকে কোনো মানে আপনার ব্লেম করছি না। ইট ইজ আমাদের চলে আসা গতানুগতিক, হ্যাঁ, একটা ট্রেন্ড অফ দুর্নীতি এবং দুঃশাসনের, বললাম তো। এই আফটারম্যাথ আমাদের আরো অনেক দিন নিয়ে যায়, অনেক ক্ষতি করবে সামনে, কারণ এগুলা আমাদেরকে সাধারণ জনগণের উপর দিয়ে যাবে। ধন্যবাদ। আজকে আমি আপনার কোনো এক ছোট ভাইয়ের সাথে কথা বলছিলাম, আপনাকে খুব পছন্দ করে চেনে, সেও বিমানের পাইলট, আপনাদের এই পথে হেঁটেছে। সে বলে যে আমরা যখন আকাশে উঠি এই বিমানগুলো নিয়ে, তখন দোয়া টোয়া নিয়ে উঠি যে ঠিক মতো নামতে পারবো কিনা। তো একটি জায়গায় বলতে চাই, আমরা অনেককে বলতে শুনি, অনেক জায়গায় অভিযোগ আছে যে বাংলাদেশকে বিমান বাহিনীতে কোনোভাবে স্বনির্ভর হতে দিতে চায় না আমাদের শত্রুরা। তো আপনি মনে করবেন যে এটা শুধু হাসিনা না, বাংলাদেশে কোনো সরকার আদৌ কি বিমান বাহিনীকে স্ট্রং করতে পারবে আমাদের শত্রুদের এই রক্তচক্ষু এড়িয়ে? এটা কি সম্ভব? কোনোভাবেই সম্ভব? আহ অবশ্যই সম্ভব। আপনার মধ্যে দেশপ্রেম থাকলে, আপনার মধ্যে যদি আপনার শত্রু সম্বন্ধে দেখেন, আমরা তো 20 বছর মিলিটারিতে ছিলাম, আমাদেরকে তো, আমরা তো সাক্ষাৎ আমাদের সমস্ত প্র্যাকটিস, নর্মস সবকিছুর মধ্যে অ্যান্টি ইন্ডিয়ান জিনিসটা আমাদেরকে রক্তে ঢুকানো, মানে প্রবেশ করানো হয়েছে। আমরা আমাদের জুনিয়রদেরকে এভাবেই ট্রেন করেছি, ইয়োর এনিমি ইজ ইয়োর নেইবার। হ্যাঁ। সো কিন্তু গত 15 বছর মিলিটারিতে এরকম ইনজেকশন পুশ করা যায়, ইউর এনিমি ইজ নট ইউর নেইবার। সো দেখেন, এবং আপনার ভারতের সাথে, আপনার ভারতের থেকে আমাদের মিলিটারি ইকুইপমেন্টের চুক্তি হয় গত 15 বছরে। ভারতের যে আই থিঙ্ক 500,000 এক সাহায্যের কথা বলে, কিন্তু এই 500,000টা আপনার তাদের সমরাস্ত্র কেনার খাতে খরচ করা হবে। সো দেখেন, এভাবেই তো আপনি
আস্তে আস্তে আল্লাহর অশেষ রহমত যে আমরা ওই বিপদ কাটিয়ে উঠতে পেরেছি, কিন্তু ওই যে আফটার ম্যাথ কিন্তু কন্টিনিউ করছে। মানে ওই যে ধ্বংস করে দিয়ে গেছে, সেই ধ্বংসের আস্তে আস্তে মানে আপনার ইফেক্টটা আসা শুরু করেছে আর কি। আমাদেরকে এখন আরো সতর্ক হতে হবে, এবং আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, ওই ব্লেম গেম না করে। দেখেন, অনেকে বলছে আজকে যে মিলিটারি কেন জনবহুল এলাকায় হবে, বা মিলিটারি ট্রেনিং কেন জনবহুল এলাকায় হবে। এটা একটা ভ্রান্ত ধারণা।